আচ্ছা, তারা ওনারা একটা সবসময় একটা কথা বলেন, একটা সাজানো নির্বাচন, একটা তামাশার নির্বাচন। তামাশার নির্বাচন বাংলাদেশের মানুষ দেখেছিল। বিএনপির বর্জনের কথাগুলো বলি, বিএনপি তো বর্জন অনেক কিছু করেছেন। একবার দেখলাম তাদের পার্টি অফিসের সামনে ওনাদের যে আবাসিক প্রতিনিধি রিজভী সাহেব গায়ের শাল ছুঁড়ে ফেলে দিয়ে বলেন ভারত বর্জন করুন। এই যে নির্বাচন বর্জন করছেন, আমার তো মনে হয় নির্বাচন বর্জন শুধু একটা মাত্র কারণে করছেন। তারা জানাচ্ছেন জনগণের কাছে তারা অবশ্যই, আমি বলি যে এখন কোনো ধরনের রায়ের প্রতি যে একটা শ্রদ্ধা জানানোর যে বিষয়গুলো বিএনপি ভুলে গেছে। বা মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, শেখ রবিউল আলম যেটি বললেন যে বিএনপি যে স্থানীয় সরকার নির্বাচন বর্জনে জাতির কাছে হলো তারা কি বার্তা দিতে চায়, কেনই বা বর্জন করছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আজকে লেট এডিশন যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আমার দুই সহ-আলোচককে আমি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। আসলে তো বিএনপির কিছু কথাবার্তা কথায় 5 বছরই শুনতে হবে, যেহেতু 5 বছর সরকার কন্টিনিউ করবে। তো প্রথমত আমি কিছু কথার জবাব দিই। উনি একটা বলছেন কি সরকারের অধীনে নির্বাচনটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমার কাছে তো মনে হয় সরকারের অধীনে নির্বাচনে কোনো সমস্যা নেই। বিএনপির একটা নেতৃত্বের সংকট আছেন, তিনি লন্ডন থেকে না বলেন, তো সেই নায়ের জায়গায় হাঁ বলার মতো কেউ নেই, যার কারণে তিনি বাংলাদেশের মানুষের যে মন মানসিকতা সেটা বোঝার মতো সক্ষমতা তিনি হারিয়েছেন, সব কিছুতে তিনি না বলছেন। তারপর হচ্ছে জনগণ রায়ের প্রতিফলন কোনো নির্বাচনে হয় না। একটা জিনিস মনে রাখতে হবে, জনগণের রায়ের যদি প্রতিফলন না হয় সেই সরকার তো কখনো টিকে থাকতে পারবে না। জনরায় ছাড়া একটা সরকার কখনো টিকে থাকা সম্ভব নয়। আমরা অতীতে দেখেছি, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা দেখেছি 96 সালে আমরা কীভাবে আন্দোলন করেছিলাম, 91 থেকে 96 আন্দোলনের মাধ্যমে কীভাবে পদত্যাগে বাধ্য করেছিলাম। 2001 সন থেকে 2006 সন পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, তখনই আমরা আন্দোলন করে দেখিয়ে দিয়েছি কীভাবে একটা সরকারকে জনরায়ের ভিত্তিতে একটা সরকারের যে দাবি দাওয়াগুলো আদায় করতে হয়। অনেক চক্রান্ত ষড়যন্ত্র করে, কিন্তু দিন শেষে কিন্তু জনরোষের মুখে কোনো সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। তিনি বলেছেন একটা জনরায়ের ভিত্তিতে একটা সুষ্ঠু পার্লামেন্ট তো বাংলাদেশ অতীতেও ছিল। আমরা দেখেছি যিনি পার্লামেন্টে ছিলেন, বিশেষ করে তাদের যিনি নেত্রী ছিলেন 2000 যদি বলে 8 থেকে 14 সন পর্যন্ত যিনি বিরোধী নেত্রী ছিলেন, তিনি তো পার্লামেন্টে আসতেন না। তো পার্লামেন্ট তার পছন্দ না। 30 দিন পার হবে, তখন এই 90 দিন যে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ খারিজ হবে, ওই শেষের দিনে সে উনি একটা সিগনেচার করতে তিনি কোনো কথাই বলতেন না। এই ছিলেন বাংলাদেশের পার্লামেন্টের নমুনা। এবং সুরঞ্জিত বাবু কিন্তু একবার সংসদে বলেছিলেন, একটু কথা ক গোলাপে, একটু কথা ক। তিনি কোনো কথাই বলতেন না সংসদে এসে। এবং মাঝে মাঝে যখন তিনি সংসদ নেত্রী যখন ছিলেন, তখন ওনার পিছনে 2 জন বসতেন সিপাহসালার, তার একটা কাগজ এগিয়ে দিত, তিনি কথা বলতেন ওই কাগজের অনুযায়ী। সুরঞ্জিত বাবু কিন্তু তখন এই কথাগুলো বলেছিলেন, ওনার নিজের কোনো কথা ছিল না। বাংলাদেশে এই ধরনের একটা পার্লামেন্ট ছিল। আচ্ছা, ওনারা একটা সবসময় একটা কথা বলেন, একটা সাজানো নির্বাচন, একটা তামাশার নির্বাচন। তামাশার নির্বাচন বাংলাদেশের মানুষ দেখেছিল কবে? 75-এর পরে যারা সরকার গঠন করেছিল, এক মুঠো রাজাকার, এক চিমটি মুক্তিযুদ্ধ দিয়ে, তারাই কিন্তু এই ধরনের একটা তামাশা নির্বাচন করতো, যে তামাশা নির্বাচনের নাম ছিল হানা ভোট। অর্থাৎ আমি প্রেসিডেন্ট, আমাকে দিয়ে আমি আবার জায়েজ করিয়ে নেয় মানুষের মাধ্যমে। এবং দেখা গেল কি জানে, নায়ের ভোটের কোনো ভোট কোথাও নেই। নায়ের বাক্সটা কোথায় পৃথিবীর কেউ জানে না, শুধু হার বাক্স 99% ভোট দেখে তিনি পরের দিন ডিক্লার দিয়ে দিয়েছেন। এবং বিটিভি একটা মাত্র মাধ্যম, কোনো সংবাদ মাধ্যম ছিল না, কোনো সাংবাদিক সেখানে যেতে পারতো না। এবং এভাবে যে মিডিয়া কথা বলা, এভাবে কথা বলে তারা তাদের যে একটা দাবি দাওয়া তুলে ধরা, এজন্য কথা বলার কোনো সুযোগ তখন ছিল না। এই ছিল বাংলাদেশের পরিস্থিতি। এবং আরও একটা বলি, ওনাদের সবসময় একটা কথা বলেন, সরকার নির্ধারিত ফলাফল ঘোষণা করা হয়। যদি আমি মনে করি সরকার নির্ধারিত ফলাফল, তাইলে বলছে জাসদ কেন হেরে গেল? জাসদকে তো আসন দেওয়া হয়েছে। তারপরে বলি জাতীয় পার্টিকে 26টা আসন দেওয়া হয়েছে, জাতীয় পার্টি জিতেছে মাত্র 11টি আসনে। তারপর বলি আওয়ামী লীগের আসনগুলোতে, নৌকার যে আসনগুলো ছিল সেখানে 62 জন মানুষ আওয়ামী লীগের নেতাকর্মী পরাজিত হয়েছে। তোর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন আব্দুল সুবহান গোলাপ, তিনি আওয়ামী লীগেরও কেন্দ্রীয় কমিটির নেতা, তিনিও হেরে গেছেন। তিনি হেরেছেন। আমাদের একজন নেত্রী, তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, তাহমিনা বেগমের কাছে তিনি হেরে গেছেন। আচ্ছা, মাহবুব ভাই, তিনি ছিলেন আমাদের সিভিল এভিয়েশনের মন্ত্রী, তিনি একদম অতিশয় একজন সজ্জন ব্যক্তি নামে পরিচিত। এবং আমি যদি বলি বাংলাদেশে যে কোনো খুব বেশি মানে একদম কোনো ধরনের দাগ ছাড়া মানুষ থাকে, তার মধ্যে তিনিও একজন। আমরা দেখলাম তিনি হেরে গেছেন কার কাছে? ব্যারিস্টার সুমনের কাছে। আরও যদি বলি, আমরা সাতক্ষীরা যশোরের জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট হলো শাহিন চাকলাদার সাহেব, শাহিন চাকলাদার সাহেবের কাছে হেরে গেলেন কে? উনি হেরে গেছেন কার কাছে? আজিজ নামে 28 বছরের একটা টকবগে যুবক, যে যুবকের কাজ ছিল জনগণের পাশে থাকানো, জনগণের জন্য কাজ করা, এবং জনগণই তিনি ভোট দিয়েছেন। তিনি বলেছেন আমি মাত্র 5 লক্ষ টাকা আমার খরচ হয়েছে, বাংলাদেশে কোথায় কী খরচ হয়েছে জানি না, আমার থেকে ক্যাশ শুধু 5 লক্ষ টাকা খরচ হয়েছে। এবং আরও দেখেন, আজিজ যখন শপথের জন্য যাচ্ছিলেন তখন তাকে এই সিএনজি আটকে দেওয়া হয়েছিল, বলছে কিন্তু সিএনজি ঢুকতে পারবে না। বলছে আমি এমপি শপথ দিতে যাচ্ছি, তার একটা পার্সোনাল গাড়ি পর্যন্ত নেই। সে আজিজ জিতে আসতে পারতো না যদি বাংলাদেশের তাদের ভাষায় যে সমস্ত সাজানো নির্বাচনের কথা বলা হয়,
এরকম সাধারণ নির্বাচন হলে এটা কখনোই এমপি হতে পারতো না। এবং বাংলাদেশের একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এই ইয়াতে। এখন বিএনপির বর্জনের কথাগুলো বলি, বিএনপি তো বর্জন অনেক কিছু করেছেন। একবার দেখলাম তাদের পার্টি অফিসের সামনে ওনাদের যে আবাসিক প্রতিনিধি রিজভী সাহেব গায়ের শাল ছুঁড়ে ফেলে দিয়ে বলেন ভারত বর্জন করেন। পরে কয়েকদিন পরে তারা আবার বললো যে না, এই ধরনের কোনো কর্মসূচি আমরা হাতে নিই, ভারত বর্জনের তো প্রশ্নই ওঠে না। এই হলো বিএনপি। আর উনি বলেছেন, বিএনপি আরেকটা ঘোষণা দিয়েছেন অসহযোগ আন্দোলনের সময়, আপনার কেউ ইলেকট্রিক বিল দিবেন না, গ্যাস বিল দিবেন না, পানির বিল দিবেন না। কিন্তু বিএনপির নেতারা ঠিকই সব বিল দিয়ে রেখেছেন, কারণ বিল না দিলেই তো কাটা পড়বে তাদের লাইনগুলো। আবার এটাকে একটা জটিলতার মধ্যে পড়বে, কারণ এটাকে আবার যদি রিনিউ করতে যায় অনেক ধরনের ঝামেলা পোহাতে হবে। নেতারা নিজেরাই বিল দিয়ে সব ঠিকঠাক করে রেখেছেন, তারা জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ওনারা যেভাবে মানেন নেয়, জনগণও কিন্তু মানে নেয় ওনাদের কথা। পাশাপাশি আরও বলি, টিকা যখন হলো কোভিডের সময়, তারা বলেছিলেন এই টিকা এই হবে সেই হবে, নানা ধরনের গল্প তারা তৈরি করেছিল বাংলাদেশের মানুষকে। এবং বাংলাদেশের মানুষ খুব সচেতনভাবে লাইন ধরে কিন্তু টিকা দিয়েছে। এবং সবচেয়ে কী জানেন, যারা এই টিকা না দেওয়ার জন্য বলেছিলেন, তারা কিন্তু সকলেই লাইন ধরে আবার টিকা দিয়েছেন। বিএনপির নেতারাও সেখানে ছিলেন। আচ্ছা, পাশাপাশি বলি, কয়েকদিন আগে তাদের ব্যারিস্টার খোকনকে কিন্তু সাসপেন্ড করা হয়েছিল পার্টি থেকে, কি সরকারের দালাল বলে তারে সাসপেন্ড করা হলো। সাসপেন্ড করে 7-8 দিন পর আবার তাকে গ্রহণ করা হলো। বিএনপির বর্জন গ্রহণ এগুলোর কোনো ধরনের, আপনি দেখবেন এক ধরনের যে ব্যারোমিটার থাকে, কোনো কিছু দিয়ে আপনি মাপতে পারবেন না তাদের বর্জন কোনটা, তাদের কোনটা কি করতে চাই নিজেরাও জানেন না সেটা। এই যে নির্বাচন বর্জন করছেন, আমার তো মনে হয় নির্বাচন বর্জন শুধু একটা মাত্র কারণে করছেন। তারা জানাচ্ছেন জনগণের কাছে, তারা অবশ্যই, আমি বলি যে এখন কোনো ধরনের রায়ের প্রতি যে একটা শ্রদ্ধা জানানোর যে বিষয়গুলো বিএনপি ভুলে গেছে। কারণ বিএনপি দীর্ঘদিন যাবৎ নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রয়েছেন, এবং তাদের কর্মীদেরকে বিশেষ করে গত 5টা বছর সারা বাংলাদেশ ঘুরে বিএনপি নেতাকর্মীরা যে সভা সমাবেশ মিছিল মিটিং করেছে, তাদের পক্ষে তাদের কর্মীদেরকে চাঙ্গা করতে পেরেছিল। সেই কর্মীরা এখন হতাশ হয়ে গেছে, যার কারণে দেখা যাচ্ছে উপজেলা নির্বাচন বিচ্ছিন্নভাবে বিএনপির নেতাকর্মী কিন্তু অংশগ্রহণ করছেন। এই পর্যন্ত সম্ভবত 159 জনকে বহিষ্কার করেছেন টোটাল, আজকে 3 ধাপের মিলিয়ে। তো বিএনপি যে এদেরকেও বহিষ্কার করেছেন, আবার জিতে আসলে বলবো যে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। বিএনপি এগুলো কিন্তু সবসময় ছিল। এই গ্রহণ বর্জনের রাজনীতি বিএনপি নতুন কিছু না, তো এগুলো না ধোপে টিকবে।